সতীশচন্দ্র কুষ্টিয়ায় এসে আগে গিয়ে দেখা করলেন বরদাবাবুর সঙ্গে। বরদাবাবুরা গোসাইদের শিষ্য ঘর, বিরাট অবস্থাপন্ন ব্যবসাদার। বাড়ি হলো কুষ্টিয়া টাউনের 3 মাইল পশ্চিমে বারাদি গ্রামে। কুষ্টিয়ার বাজারে তাঁদের মস্ত মস্ত কারবারের গদি। গোসাই তীর্থ করতে বেরোবেন শুনে বরদাবাবু খুব খুশি। বললেন, বাহ, বেশ, খুব উত্তম কথা। খাজাঞ্চিকে হুকুম দিয়ে দিলেন, দেখো গোসাই তীর্থে যাচ্ছে, অনেক দেশ ঘুরবে, ওর পথের খরচ যা লাগে আন্দাজ মতো দিয়ে দিও। আর গোসাইকে বললেন, রাস্তায় টাকার দরকার পড়লেই চিঠি লিখো, সংকোচ করো না যেন। বুড়ো কর্তা খুব স্নেহ করেন সতীশ গোসাইকে। শুধু গুরুকুল বলেই নয়, অন্য ভাইদের চেয়ে সতীশচন্দ্রকে যেন একটু বেশি ভালোবাসেন। ছোট গোসাই বাড়ি এসে শুনলে আনন্দে আটখানা হয়ে পড়েন বরদাবাবু। কুষ্টিয়ায় এসে একটু মত পাল্টালেন গোসাই। ভাবলেন, দূর দূর তীর্থের দুস্তর পথ, একা যাওয়াই ভালো। তাই শেষে হরি আর হরির মাকে বরদাবাবুর বাড়িতে রেখে একাই বেরিয়ে পড়লেন গোসাই। সে একরকম ভালোই হলো। কিছুদিনের জন্যে গোসাই গিন্নির সেবা করতে পেয়ে বরদাবাবুর বাড়ির মেয়েরা মহা খুশি। কলকাতায় কুমোরটুলিতে বরদাচন্দ্র সাহা দিগড়ের কিরোসিন তেলের পাইকারি কারবারের গদি। এই গদি বাড়ি হলো তাঁদের কলকাতার বাসা। গোসাই এসে উঠলেন এই কলকাতার বাসায়। এখানে মূল ডেরা করে আগে ঘুরে নিলেন বাংলার তীর্থ, নবদ্বীপ, দক্ষিণেশ্বর, তারকেশ্বর, ত্রিবেণী। বাংলা সেরে বেরোলেন বাংলার বাইরে। একে একে ঘুরতে লাগলেন বৈদ্যনাথ, কাশী, গয়া, প্রয়াগ, হরিদ্বার, বদরিকাশ্রম। এক করতে লাগলেন পর্বত আর প্রান্তর। কিন্তু সেই বাণীর বীণাটি মিহি অথচ মন্দ্র সুরে বেজে চলেছে তাঁর মনের মধ্যে। দাদা, যেখানেই যান আমার কথাটি মনে রাখবেন। মনে রাখবার জন্যে সেই মিনতিটি। যিনি মনে রাখতে বলেছেন, মনে রেখে বসে আছেন আগে তিনি। মনের রেশমি সুতোটি আটকিয়ে রেখেছেন এ প্রান্তে। তাই যেখানেই যাচ্ছেন গোসাই, মনে পড়ছে সেই অদ্ভুত অনুরোধ বাক্যটি। আর বাক্যের সঙ্গে সঙ্গে মনে পড়ছে বাচস্পতিকেও। মনের গহনে তাকালেই দেখছেন তাঁকে, সেই নবীন নয়নাভিরাম পুরুষটিকে, যেন সব তীর্থ আশ্রিত হয়ে আছে তাঁতে। তীর্থে বেরিয়েই অন্নত্যাগী হয়েছেন গোসাই। দিনান্তে স্নান তর্পণ সেরে একটিমাত্র ফল ভক্ষণ করেন বিষ্ণুর প্রসাদী করে। কিন্তু যেখানেই স্নান তর্পণের জন্য জলে নামেন, সেখানেই জলের আয়নায় দেখতে পান কার মুখচ্ছবি। জল জলে কাছের মানুষের মতো দেখেন একেবারে। তাই দেখে চিনে ফেলেন। চঞ্চল প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে ওঠে মন। এ কি, তুমি এখানেও? সলিলেও সলিল হয়ে আছো তুমি, অন্তর্হিত হওনি অন্তরিক্ষেও। স্থূল হয়ে ফুটে আছো এই স্থলে। বলতে পারি তুমি সর্বব্যাপী, কিন্তু তাতে তোমার ব্যাপ্তিকে ব্যক্ত করা হলো না। বরং বলা উচিত তুমি সর্বোত্তর। সবটা নিয়ে তুমি নও, তোমার মধ্যে খেলা করছে সবটা।
কারণ তুমি শুধু অখিল নিখিল ব্যাপী নও, যা হয়েছে আর যা হয়নি, যা ভাবা যায় আর যা ভাবা যায় না, সবই তোমার মধ্যে। তুমি ভাবনাগ্রাসী, তোমার বিরাটত্বের কথা ভাবা যায় না। তুমি বিরাটতমের থেকেও বিরাটতর, তরতমের ঊর্ধ্বে তার তম্যহীন অতুল পুরুষ তুমি। হরিদ্বারে গঙ্গায় অবগাহন করতে নেমেছেন গোসাই। না মাধব সম দেব না চা গঙ্গা সমা নদী। মাধবের তুল্য যেমন দেবতা নেই, গঙ্গার সমান তেমনি নদী নেই। একে গঙ্গা, তাই আবার হরিদ্বার। হরিদ্বার মানে হরির দ্বার। এখানে এসে হরি ভজনার শুভারম্ভ। হরিদ্বারে এসে মানুষ হিতকাম হয়, মানে ঈশ্বর কামনায় এক কাম হয়। তীর্থ মাহাত্ম্য ভাবতে ভাবতে গঙ্গায় নেমেছেন গোসাই। যেই নেমেছেন আবার সেই দর্শন। দ্বার বাদ দিয়ে জানালা দিয়ে দেখা নয়, দ্বারস্থ হয়েই আছেন, তাই এ নিত্য দর্শন। যেমন দেখেছিলেন মুক্তবেণীতে, তেমনই দেখলেন এখানে। সশরীরে সরাসরি জলের গায়ে দেখা দিলেন ঠাকুর। স্পষ্ট কথা বলছেন গোসাইয়ের সঙ্গে। বলছেন, দাদা ভুলবেন না আমাকে। আহমস্মি, আমি আছি। যেমন ওখানে তেমনি এখানে, যেমন হিমায়তপুরে তেমনি হরিদ্বারে, আছে সর্বত্র। জীব বৎসলের বেদনাই হলো জীবের জন্যে। অহর্নিশ তাই ওই এক আবেদন, ওরে ভুলিস নে আমাকে, ভুলিস নে। আমাকে সুচগ্র সমভূমি দান কর, আমি তোমাকে ভূমা দান করব। আমাতে অন্তর করিস নে, আমাকে অন্তরে রাখ। তুই মন্দ হয়ে থাকলে আমি তোকে ভালো করব, তুই ভালো হয়ে থাকলে আমি তোকে আরো ভালো করব। তুই শ্রেষ্ঠ হয়ে থাকলে আমি তোকে কৈবল্যে নিয়ে যাব। আর যদি চাস, যদি সাহস করে অঞ্জলি পাতিস, একবারেই সব দেব। সিদ্ধি চাস সিদ্ধি, মুক্তি চাস মুক্তি, যা চাস তাই। গোসাই কতক শুনলেন কানে, কতক শুনলেন মনে। কণ্ঠস্বরে ঠিক সেই আকুতি, দৃষ্টিতে ঠিক সেই বাঞ্ছা, সেই দান বাসনা। যেমনটি দেখেছিলেন স্টিমার ঘাটে, ঠিক তেমনটি। ভুলতে চেষ্টা করেও ভুলতে পারলেন না গোসাই। মনে জিজ্ঞাসা জেগে উঠল আবার নতুন করে, তুমি তবে কে? তুমি যদি সেই পরম প্রাপ্তব্য, তবে সেদিন খুলে বললে না কেন? কেন তবে পাঠিয়ে দিলে এমন করে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে? শুধু তড়ি ঠেলায় কি সব? তড়ির শেষ কাজ তো তীরে লাগা। আবার মনে হতে লাগলো, তিনি বা কেমন করে বলবেন, দাদা আমি সেই। যাকে খুঁজছেন তার সামনেই দাঁড়িয়ে আছেন চোখ বুজে। জলে দাঁড়িয়েই প্রণাম দিতে থাকেন গোসাই। হে আমার শ্রেষ্ঠ প্রণম্য, তুমি আমার প্রণাম গ্রহণ করো। হে অন্তরঙ্গ, তুমি অন্তর অধিকার করেছ, এবার অন্তরায় ঘুচিয়ে দাও, মুছিয়ে দাও চোখের প্রচ্ছন্নতাটুকু। হিমালয় থেকে নেমে আবার এলেন সমতলে। দেখলেন অযোধ্যা, মথুরা, বৃন্দাবন। যমুনার তটে দাঁড়িয়ে বোধ হলো বাঁশি বাজিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ। বাঁশির ধ্বনি মধুময়তায় শ্রবণ আচ্ছন্ন হয়ে পড়ে। কৃষ্ণ যেন গৌর হয়ে এলেন ক্রমশ। বাঁশি দিয়ে যেন রব বেরুচ্ছে। ওগো, আমি যে আবার এসেছি, আমাকে যেন ভুলো না। চোখ রগড়ে নিলেন গোসাই, চোখ দিয়ে জল পড়তে লাগলো ঝরঝর করে। দেখেছেন কি আর এই চামড়ার চোখে? দেখেছেন মনের চোখ দিয়ে, অনুভূতির গবাক্ষে বসে।
না, আর দূরে থাকা নয়। স্নান করে ফিরতেই দেখা হলো এক চেনা মানুষের সঙ্গে। তারা গোসাইকুলের শিষ্য, বৃন্দাবনে বাসা আছে, এসে আছে সেইখানে। এই যে ছোট গোসাই যে, আদর আপ্যায়ন করে নিয়ে এলো বাসায়। বললে, চিঠি আছে আপনার নামে, বাড়ির চিঠি। বাড়িতে দাদারা জানেন, তীর্থে গিয়েছে যখন বৃন্দাবনেও যাবে নিশ্চয়। আর রাস্তা থেকে চিঠি লিখে সে ধারণা দৃঢ়ও করে দিয়েছেন সতীশচন্দ্র। বাড়ি থেকে লিখে পাঠিয়েছেন, বৃন্দাবন গেলে আমাদের সেই শিষ্য বাড়িতে গিয়ে উঠো। কিন্তু তাদের বাড়ি খুঁজে বার করবার আগেই দেখা হয়ে গেল রাস্তায়। জমি জমা নিয়ে মামলা বেঁধেছে, সব ভাইকে একত্র হতে হবে, তাই জরুরি চিঠি এসে রয়েছে বাড়ি থেকে। অনেক দিন আগে এসে পড়ে আছে, আর দেরি করা চলে না, বাড়িমুখ হতে হবে এক্ষুনি। দূরে থাকতে যেমন মন চায়নি, তাগিদ এসেছে তেমনি বিলম্ববিহীন প্রত্যাগমনের। আর বাইরে অপেক্ষা করতে হবে না, ফিরে এসো এবার আকাঙ্ক্ষার স্থানে, ফিরে এসো এবার নিজের নিকেতনে। ফেরত ডাকে চিঠি পাঠিয়ে দিয়ে এক ছাড় টিকিট কেটে বসলেন কলকাতার। কলকাতা থেকে কুষ্টিয়া, সেখান থেকে ছেলে বউ নিয়ে চাপলেন গিয়ে বাজিতপুরের স্টিমারে।